না ঠিক আছে। আচ্ছা এইটা এখন কি ওই আগেরটাই দেখাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, চার্জ ভ্যালেন্স অ্যান্ড অক্সিডেশন স্টেট। এইটা দেখাচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা এবারে রুপিজ, সাইন অফ সিম্বল অফ রুপি। হ্যাঁ ঠিক আছে, তাহলে দুটো আলাদা আর কি। ওকে ওকে ওকে। ঠিক আছে। আচ্ছা আজকে তোমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আগে আমি একবার ওই কেমিস্ট্রি বা রসায়ন অধ্যায়ে আগে পড়িয়েছিলাম। এটা হচ্ছে সিম্বল, সিম্বল ফর্মুলা এই নিয়ে। তো এটা পড়া হয়েছে কিন্তু অনেক দিন আগে একদম ক্লাস নিয়েছিলাম। তো সেইটা একটু আমি সেই পাওয়ার পয়েন্টটাকে একটু আমি শর্টে আগে বলে নেব, তারপর তার আর একটা পার্ট যেটার মাধ্যমেও আমরা ফর্মুলা ডিফাইন করতে পারি। আগে যেটা পড়েছিলাম সিম্বল, ভ্যালেন্সি, তার মাধ্যমে ফর্মুলা জানা। আজকে যে নতুন বিষয়টা আলোচনা করব সেটা এলিমেন্টের চার্জের মাধ্যমে কিভাবে ফর্মুলা ফরমেশন হয় বা গঠন করা যায়। তো আগে ভ্যালেন্সির মাধ্যমে যেটা আলোচনা করেছিলাম সেইটা একবার খুব তাড়াতাড়ি দেখে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো তোমরা দেখো, আগে সিম্বল, ভ্যালেন্সি, কেমিক্যাল ফর্মুলা এই সম্বন্ধে বলেছিলাম যে হাইড্রোজেনের ক্ষেত্রে এইচ দ্বারা ডিনোট করা হয়, অক্সিজেনের ও। এইভাবে এই পিপিটিটা তোমাদের কাছেও আছে, একদম প্রথমে যেদিন কেমিস্ট্রির ক্লাস নিয়েছিলাম সেই দিন পড়িয়েছিলাম। তখন বলেছিলাম যে কিছু কিছু এলিমেন্টের ক্ষেত্রে ফার্স্ট লেটার যা তা দিয়েই তার সিম্বলকে ডিনোট করা হয়। এক মিনিট, আমি পরে কথা বলবো, আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ, এখন হাইড্রোজেনকে এইচ দ্বারা, অক্সিজেনকে ও দ্বারা ডিনোট করা হয়। সেই রকম বোরনকে বি দ্বারা ডিনোট করা হয়। এইভাবে আমরা কয়েকটা এলিমেন্টের প্রথম ফার্স্ট লেটার তাকে ক্যাপিটাল অক্ষরে লিখে সেই এলিমেন্টটাকে আমরা চিহ্নিত করি। সেই রকম আবার যখন একই অক্ষর দিয়ে দ্বিতীয় কোনো একটা, ফার্স্ট লেটার দিয়ে দ্বিতীয় কোনো একটা এলিমেন্টের নাম হয়, তখন সেক্ষেত্রে আমরা তাকে, যেমন হিলিয়াম, হাইড্রোজেনের ছিল এইচ, হিলিয়ামের এইচ, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় অক্ষর তাকে আমরা ধরি, তখন কি হয়, হিলিয়ামের ক্ষেত্রে এইচই, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এএল। ঠিক আছে, কার্বন আগে সি হয়ে গেছে, ক্যালসিয়ামের ক্ষেত্রে তাই সি এ। এবং যখন দুটো লেটার দিয়ে কোনো এলিমেন্টের সিম্বল প্রকাশ করা হয়, সিম্বল মানে চিহ্ন, তখন সেকেন্ড অক্ষরটা আমরা স্মল লেটারে লিখে থাকি। ঠিক আছে, এরপরে কিছু আমরা এলিমেন্টের কথা বলেছিলাম যাদের ল্যাটিন নাম থেকে তাদের সিম্বল চিহ্নিত করা হয়, যেমন সোডিয়াম। আমরা ভাববো সোডিয়াম আগে কি ছিল, হাইড্রোজেন, হাইড্রোজেন এইচ, হিলিয়াম এইচই, সোডিয়াম এসও না, তার ল্যাটিন নাম নাইট্রিয়াম, তাই তার দুটো লেটার নিয়ে এনে বলা হয়। পটাশিয়ামকে ক্যালিয়াম, আয়রনের ক্ষেত্রে এরকম ফেরাম, তাই এফি। এইভাবে তোমরা এই জিনিসগুলো আগে দেখেছো, বা ওই পিপিটিটা দেখলে তোমরা এইগুলো পেয়ে যাবে। এইগুলো নিয়ে আমি বেশি টাইম নষ্ট করছি না। তারপর আমরা দেখেছি কিভাবে সিম্বলকে রিপ্রেজেন্ট করা হয় এবং তার মাধ্যমে ফর্মুলা ফরমেশন। ফর্মুলা ফরমেশনের ক্ষেত্রে আমি একদম চলে যাচ্ছি। ধরো, হ্যাঁ আচ্ছা, তার আগে কি না আমরা বলেছিলাম যে ভ্যালেন্সি, ভ্যালেন্সি কি না একটা মৌল অপর মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকেই বলা হয় ভ্যালেন্সি বা যোজ্যতা। ঠিক আছে, এই রকম যখন হাইড্রোজেন একটি পরমাণু অপর একটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় তখন H2 গঠন করে। তাহলে কি একটা হাইড্রোজেন পরমাণু একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে। এইটা যেমন একদিকে পরমাণুর অণু, সেই রকম হাইড্রোজেনের যোজ্যতাও এক, কারণ একটা হাইড্রোজেন একটার সাথেই যুক্ত হচ্ছে, দিয়েই H2 গঠন করছে। ঠিক আছে, সেই রকম আমরা দেখেছিলাম যে একটা ট্রাইঅ্যাটমিক মলিকুল হয়, যেমন ওজোন O3, তারপর Cl2, এগুলো কিন্তু সবই কি মোনো অ্যাটমিক। মোনো অ্যাটমিক কাকে বলে, যখন একই মৌলের পরমাণু
পরস্পর যুক্ত হয়। আর যখন বিভিন্ন মৌলের পরমাণু পরস্পর যুক্ত হয়, যেমন একটা উদাহরণ যদি বলি HCl, ঠিক আছে, এইখানে দেখো একটা উদাহরণ বলছি যে একটা হেটেরোঅ্যাটমিক মলিকুল বলা হচ্ছে, একটা ক্লোরিন পরমাণু, মানে যখন হাইড্রোজেনের একটি পরমাণুর সাথে যুক্ত হচ্ছে তখন আমরা কি পাই, HCl, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি এটা হেটেরোঅ্যাটমিক। আর মনোঅ্যাটমিকের ক্ষেত্রে কি যখন একই মৌলের পরমাণু, ধরো দুটো ক্লোরিন পরমাণু যুক্ত হচ্ছে তখন তাকে মনোঅ্যাটমিক বলছি, দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হচ্ছে তখন তাকে মনোঅ্যাটমিক বলছি। কিন্তু যখন দুটো ভিন্নধর্মী মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয় তখন তাকে আমরা হেটেরোঅ্যাটমিক বলি। ইভেন দেখো হাইড্রোজেন যখন অপর একটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে তখনও হাইড্রোজেনের যোজ্যতা কি ছিল, এক, মানে ওই যে যোজ্যতা মানে যুক্ত হওয়ার ক্ষমতা, অপর একটি হাইড্রোজেন পরমাণুর সাথে একটার সাথেই যুক্ত হয়েছে। আবার যখন হেটেরোঅ্যাটমিক বলছি তখন এই হাইড্রোজেন পরমাণুই একটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু যোজ্যতা একই থাকছে, ঠিক আছে। এবারে আমরা কিছু আরো এলিমেন্টের সম্পর্কে আলোচনা করেছিলাম, এই যে মনোভ্যালেন্ট। এবারে হ্যাঁ, যোজ্যতা কি না বলছি যে একটা মৌলের পরমাণু অপর একটি মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকেই যোজ্যতা বলে। যখন হাইড্রোজেন, ক্লোরিন, এইগুলো সোডিয়াম, এদের এক যোজ্যতা দেখা যায় তাদের এদের মনোভ্যালেন্ট বলা হয়, এদেরকে ডাইভ্যালেন্ট বলা হয়, মানে কি দ্বিযোজ্যতা আছে। তোমরা যদি জলের অণু সংকেত কি জানো, H2O, আমরা এর পরের স্লাইডের দিকে দেখবো যে সংকেত লেখার ক্ষেত্রে আমরা জানি, সংকেত বা কেমিক্যাল ফর্মুলা লেখার ক্ষেত্রে জানি প্রথম মৌলের যোজ্যতা দ্বিতীয় মৌলের নিচে ডান দিকে লেখা হয়, ঠিক আছে। এই যে এইখানে দেখলে বুঝতে পারো, প্রথম মৌল ধরো এ, দ্বিতীয় মৌল বি, এর যোজ্যতা ওয়াই আর বির যোজ্যতা ধরো এক্স। তাহলে কি হবে, প্রথম মৌলের নিচে দ্বিতীয় মৌলের যোজ্যতা আর দ্বিতীয় মৌলের পরে প্রথম মৌলের যোজ্যতা লেখা হয়। এইটা হচ্ছে ফর্মুলা লেখার ক্ষেত্রে নিয়ম। এবং আমরা যখন আগে পড়েছিলাম এই অধ্যায় তখন দেখেছিলাম, বলেছিলাম যে এই এ বি, এটা ধরো একটা আমরা ওই বীজগণিতিক সিম্বল, যেমন এক্স ওয়াই ধরা হয় সেইভাবে ধরেছি। এখন স্যার কোনটা আগে থাকবে কোনটা পরে, সেই সম্পর্কে আমরা বলেছিলাম। এই পিপিটিটা তোমরা যদি দেখো, যে যে বেশি তড়িৎ ধনাত্মক বা পজিটিভ তড়িৎধর্মী সেই ধাতু, সে থাকবে লেফট হ্যান্ড সাইডে মানে বাম দিকে, এবং যে অপেক্ষাকৃত তড়িৎ কম ধনাত্মক বা তাকে তড়িৎ ঋণাত্মক বলতে পারো, সে থাকবে ডান দিকে। এইটা হচ্ছে ফর্মুলা লেখার ক্ষেত্রে এইটা মেনটেন করতে হয়। আবার যখন দুটি মৌলই ধরো অধাতু, তাহলে ধাতু অধাতুর ক্ষেত্রে তো ধাতু সবসময় বাম দিকে থাকবেই, কিন্তু যদি দুটোই অধাতু হয় তার ক্ষেত্রে কি হয় না, এই দুটো অধাতুর মধ্যে যে বেশি তড়িৎ পজিটিভ তড়িৎধর্মী তাকে বাম দিকে, আর অপেক্ষাকৃত কম পজিটিভ তড়িৎধর্মী তাকে ডান দিকে লেখা হয়। আচ্ছা, এখানে আরো একটা জিনিস দেখিয়েছিলাম, এক্স ওয়াই বলে আমি এইভাবে লিখেছি, কিন্তু যদি তাদের যোজ্যতা সংখ্যা কিছু হয় সেক্ষেত্রে এইভাবে লেখা হবে যে এর পাশে বির যোজ্যতা আর বি, কিন্তু এই B2 A2 B4 এইটার সরল অনুপাত আমাদের নিতে হয়। তখন কি হয়ে যায়, যদি 2 দিয়ে ভাগ দিয়ে দাও 1:2, 1 মানে কিছু নেই, কিছু নেই মানেই বোঝাচ্ছে যে 1 আছে, তাই 1 কে লেখা হয় না, ঠিক আছে। এরপরে আমরা দেখেছিলাম কি কিছু ভ্যারিয়েবল ভ্যালেন্সি, মানে একাধিক যোজ্যতা দেখা যায় এরকম কিছু মৌল আছে, কপার 1 2, আয়রন, এইগুলো একটু মনে রাখতে হবে, আর পড়তে পড়তেই মনে থেকে যাবে। কপার 1 2, আয়রন 2 3, ঠিক আছে। আর টিনের ক্ষেত্রে 2 4, লেড 2 4, এইরকম বিভিন্ন মৌলের যোজ্যতা একাধিক দেখা যায়। আচ্ছা, তারপর আমরা যোজ্যতা লেখার নিয়ম দেখেছি কিভাবে, এই যে এখানে দেখো 2:2 মানে দুজনের যোজ্যতা, তাহলে কি FeO আছে। এক্ষেত্রে দেখতে পাচ্ছ FeO এর যোজ্যতা 3, এর যোজ্যতা 2, তাহলে Fe2O3, কিন্তু সবসময় নিচে ডান দিকে লেখা হয়, ঠিক আছে। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইটা কি আমরা দেখলাম যে ফর্মুলা লেখা হচ্ছে ভ্যালেন্সি দিয়ে, মানে যোজ্যতা দিয়ে। আমরা এই অধ্যায়ে তাহলে দেখলাম, আচ্ছা এক্ষেত্রে আরো কি বলেছিলাম, র্যাডিক্যাল বলে।
একটা সম্পর্কে আলোচনা করলো যে রাডিক্যাল কি না অনেকগুলো মৌল একত্রিত থেকে একটা তড়িৎ ঋণাত্মক যৌগ রূপে বিরাজ করে বা গঠন ধারণ করে। সেক্ষেত্রে আমরা বলেছিলাম CO থেকে কার্বনেট, সালফেট, এগুলো কিন্তু যোজ্যতা নয়। এই যে চারটা যোজ্যতা নয়, এটা একটা মূলক, এর আলাদা যোজ্যতা আছে। সেই যোজ্যতার চারটা আমরা দেখিয়েছিলাম এখানে। যে যে OH এটাকে বলা হয় হাইড্রক্সিল, এটা একটা মূলক, ঠিক আছে। NO3 নাইট্রেট, SO4 কে সালফেট, এর যোজ্যতা 2, কার্বনেট যোজ্যতা 2, ঠিক আছে। এইগুলো হচ্ছে কি কি বলা হয় র্যাডিক্যাল। র্যাডিক্যালও কি করে না ধাতুর সাথে যৌগ গঠন করে। আমরা দেখেছি যে সবসময় যৌগ সংকেতের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে সবসময় ধাতু থাকবে আর রাইট হ্যান্ড সাইডে অধাতু অথবা র্যাডিক্যাল। র্যাডিক্যালও কি বললাম সংজ্ঞাটা না অনেকগুলো তড়িৎ ঋণাত্মক মৌল, তড়িৎ ঋণাত্মক, দেখো অক্সিজেন তড়িৎ ঋণাত্মক, নাইট্রোজেন অক্সিজেন তড়িৎ ঋণাত্মক, সালফার একত্রিতভাবে থেকে একটা যৌগ গঠন করে, তাকেই র্যাডিক্যাল বলা হয়। সাধারণত নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়, কিন্তু একটাই পজিটিভ তড়িৎগ্রস্ত আছে, সেটা হচ্ছে এই যে অ্যামোনিয়াম। এটাই একমাত্র র্যাডিক্যাল যে পজিটিভ তড়িৎধর্মী। তাহলে এই যে পজিটিভ নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে। এখানে কিন্তু আমরা যোজ্যতা বলছি যে এর যোজ্যতা 1, এর যোজ্যতা 2। এই যে যোজ্যতা আছে, এত যোজ্যতা মনে ও পড়তে পড়তে অটোমেটিক মনে থেকে যাবে। এগুলো একদম নিচু ক্লাসের বেসিক সায়েন্স, ঠিক আছে। তো আমরা তাহলে কি করলাম যে ফর্মুলা লেখার ক্ষেত্রে আমরা দেখলাম যে এইভাবে দুটো মৌল একটা তড়িৎ ঋণাত্মক তড়িৎ ধনাত্মক পাশাপাশি লিখে তাদের যোগ্যতা লেখা যায়। ঠিক একইভাবে এই মৌলগুলো ধাতু বা অধাতু, তড়িৎ পজিটিভ তড়িৎধর্মী বা নেগেটিভ তড়িৎধর্মী, আমরা জানি ধাতুরা সাধারণত পজিটিভ তড়িৎধর্মী হয় এবং অধাতু হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়ে থাকে। এখন এই পজিটিভ এবং নেগেটিভ এই তড়িতের মাধ্যমে আমরা কি করব বোঝার চেষ্টা করব যে কিভাবে চার্জের মাধ্যমে আমরা যৌগের ফর্মুলা গঠন করতে পারি। আচ্ছা, এবারে দেখো তো একটা নতুন স্লাইড দেখতে পাচ্ছ? তোমরা এবারে একটা হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, এইবারে দেখো আমরা এবারে ঠিক একই বিষয়টা, সেখানে ছিল কি যোজ্যতা, যুক্ত হওয়ার ক্ষমতা। সেই যুক্ত হওয়ার ক্ষমতার ক্ষেত্রে আমরা ধাতু অধাতু দ্বারা গঠিত যৌগের কথা বলছিলাম, যেখানে কিনা ধাতু কে আগে লেখা হয়, ধাতু তড়িৎ পজিটিভ তড়িৎধর্মী মানে ধনাত্মক চার্জ থাকে আর অধাতুর ক্ষেত্রে ঋণাত্মক চার্জ থাকে। এইবারে এই যে চার্জ কথাটা বলছি, এখন আমরা এই যে যদি ধরো এ বি দুটো মৌল পরস্পর একটা যৌগ গঠন করেছিল, এই এ বি দুটো মৌলের মধ্যে একটা বন্ধন আছে। এই বন্ধন মানে কি? বন্ধন মানে কি না এ মৌলের একটা ইলেকট্রন বি মৌলের একটা ইলেকট্রন পরস্পর দিয়েই এই বন্ধন তৈরি হয়। একটা বন্ধন মানে জানবে দুটো ইলেকট্রন আছে, ঠিক আছে। এই দুটো ইলেকট্রন দুটো মৌলের পরমাণু পরস্পর দিয়ে বন্ধন সৃষ্টি করেছে। এখন চার্জ কি? চার্জ ইজ দ্য ইলেকট্রিক্যাল চার্জ অফ এন অ্যাটম when all of its ligand are removed homolytically। মানে কি বলছে যে একটা যৌগ যখন থাকছে তখন তার কিন্তু ওভারঅল চার্জ শূন্য, কিচ্ছু নেই, কিন্তু চার্জ তখনই ফরমেশন হয় যখন এই বন্ধনটাকে হোমোলাইটিক্যালি মানে সমানভাবে বিভক্ত করা হচ্ছে। মানে এই বন্ধনের যদি দুটো ইলেকট্রন থাকে, এ একটি ইলেকট্রন নিয়ে সেপারেট হচ্ছে, পৃথক হচ্ছে, বি আর একটা ইলেকট্রন নিয়ে পৃথক হয়ে যাচ্ছে, এইটাকে বলে হোমোলাইটিক ক্লিভেজ। এক্ষেত্রে কি হয়, এই যে একটা ইলেকট্রন সমন্বিত যে পরমাণু তাকে বলা হয় র্যাডিক্যাল, ঠিক আছে। সেই রকম দেখো যদি এই বন্ধনটা যদি হোমোলাইটিক্যালি বিভাজিত না হয়, মানে কি না এই বন্ধনের দুটো ইলেকট্রন আছে, বি ধরো দুটো ইলেকট্রনই টেনে নিল, তাহলে কি হবে? আমরা জানি
যে যদি একটা বন্ধনের কি ছিল, আগেরটা ছিল দেখছিলে একটা একটা, এ দেখো দুটো নিয়ে চলে এলো, তাহলে এখানে শূন্যস্থান তৈরি হলো এই পরমাণুতে। শূন্যস্থান মনেই আমরা বুঝাই পজিটিভ, মানে ফাঁকা মনেই তার ইলেকট্রন কম আছে মনেই সে পজিটিভ ধর্মী, এর ইলেকট্রন বেশি আছে মানেই নেগেটিভ ধর্মী। আর সব সময় মাথায় রাখবে যে যখন কোনো মৌলের ওপরে ডান দিকে মাইনাস সাইন দেয়া হয়, যখন একটা মাইনাস থাকে মানে দুটো ইলেকট্রন আছে, একটা মাইনাস মানে দুটো ইলেকট্রন, আবার যখন 2 মাইনাস থাকে মানে সেখানে চারটে ইলেকট্রন কিন্তু দুটো মাইনাস সাইন। তাহলে আমরা বুঝতে পারছি একটা মাইনাস সাইনে দুটো ইলেকট্রন থাকে। তাহলে কি বললাম, হেটেরোডাইটিক্যালি যদি এই বন্ধন বিভক্ত হয় তখন কি হবে, কখনো বি দুটো টেনে নিতে পারে, আবার কখনো এ দুটো টেনে নিতে পারে। তার মাধ্যমে কি, যখন এ দুটো টেনে নিচ্ছে এটা নেগেটিভ আর বিটা পজিটিভ হয়ে যায়। ঠিক আছে, এইবার আমরা তাহলে কি হচ্ছে দেখো, যখন ভ্যালেন্সি বলছি তখন কি হচ্ছে, একটা এইচ পরমাণু একটা ক্লোরিন পরমাণু পরস্পর যুক্ত হচ্ছে, যা যেখানে কিনা হাইড্রোজেন পরমাণু এবং ক্লোরিন পরমাণুর যোজ্যতা এক। কিন্তু যদি আমরা সেটাকে চার্জের মাধ্যমে ভাবি তখন কি হবে না, অক্সিডেশন স্টেট বলে একটা কথা এসে যায়। অক্সিডেশন স্টেট মানে কি, যখন প্লাস মানে যখন বলছি ইলেকট্রন তার মধ্যে কম থাকছে তখন সে পজিটিভ তড়িৎধর্মী, আর যখন ইলেকট্রন বেশি থাকে তখন সে নেগেটিভ তড়িৎধর্মী। আমাদের এই যে পজিটিভ নেগেটিভ তড়িৎধর্মী এই ব্যাপারগুলো আমাদের জানতে গেলে আমরা পরবর্তীকালে একটা অধ্যায় পড়বো, সেটা হচ্ছে পরমাণুর গঠন। সেখানে আমরা জানবো যে একটা মৌলের পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ জানো যে পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে, কেউ বলতে পারবে? কেউ একটা প্রোটন আর নিউট্রন। কি কি? প্রোটন আর নিউট্রন স্যার। আচ্ছা আচ্ছা, পরমাণু নিস্তড়িত হয় কেন? কারণ সমান প্রোটন আর ইলেকট্রন থাকে বলে একটা পরমাণুতে। বলছে কি যে আচ্ছা ইলেকট্রন থাকে কি না পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে। এবারে বলছে পরমাণু নিস্তড়িত, তার কারণ পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন তার বিভিন্ন কক্ষপথে থাকে, তাই জন্য পরমাণু নিস্তড়িত। এই যে যখন বলছি না যে একটা পরমাণু +1 হয়ে যাচ্ছে আর একটা পরমাণু -1 হয়ে যাচ্ছে, মানে বুঝতেই পারছো যে হাইড্রোজেন পরমাণু একটাই মাত্র প্রোটন আছে, যখন সেখান থেকে সেই প্রোটনটা বিচ্ছিন্ন করা হয়ে যাচ্ছে, একটাই প্রোটন আছে, আর আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি তখন কি হয়, প্রোটন সংখ্যার সমান যেহেতু ইলেকট্রন থাকে তাই একটা ইলেকট্রন যদি তাহলে সে প্লাস হয়ে যায়। আবার এই যে ক্লোরিন পরমাণু তার কি, সে তো নিস্তড়িত ছিল, সে আবার এই হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন পেয়ে যেতে সে নেগেটিভ সাইন হয়ে যায়। তাহলে আমরা অক্সিডেশন স্টেট থেকে কি বুঝছি, যে যখন হাইড্রোজেন পরমাণু একটা ইলেকট্রন ছেড়ে দেয় তখন প্লাস হয়ে যায়, একটা ছাড়ছে তাই প্লাস, আর ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করছে তাই সে মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা কিছু আয়ন এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখো সিম্পল আয়ন কি Na+। আচ্ছা আচ্ছা, এর আগে আমরা যখন ভ্যালেন্সি দেখেছি তখন দেখেছি সোডিয়ামের ভ্যালেন্সি কত, 1। এই ভ্যালেন্সি জিনিসটা কোথা থেকে আসে না, একটা পরমাণু, একটা ধরো পরমাণু আছে, তার বাইরের কক্ষে যে ইলেকট্রনটা থাকে সেইটাই অপর মৌলের পরমাণুর সাথে যুক্ত হতে পারে, তাই জন্য সেইটাকেই আমরা ভ্যালেন্সি বলি। মানে ওই বাইরের কক্ষের যে ইলেকট্রনটা আছে সেই অপর পরমাণুর সাথে যুক্ত হয়, তাই জন্য যত পরমাণু আছে তার ভ্যালেন্সি যা তার চার্জও তাই হয়। তুমি যদি দেখো ক্যালসিয়ামেরও যোজ্যতা 2, চার্জও +2। হ্যাঁ, এবারে কি ভ্যালেন্সির ক্ষেত্রে শুধু সংখ্যা নাম্বার, কিন্তু আয়নের ক্ষেত্রে কি হচ্ছে না
পজিটিভ এবং নেগেটিভ হয়। আমরা আগেই বলেছি যে ধাতুগুলো সাধারণত পজিটিভ তড়িৎধর্মী হয় আর অধাতুগুলো হয় নেগেটিভ তড়িৎধর্মী। তোমরা যদি আগের স্লাইডটা দেখো সেখানে দেখবে ক্লোরিন, সালফার এগুলো হচ্ছে অধাতু, আবার সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলো হচ্ছে ধাতু। তাই জন্য একটা জিনিস মাথায় রাখবে, তুমি যদি ধাতু অধাতু কোনগুলো এইটা মনে রাখতে পারো তাহলে, আর তাদের যোজ্যতা মনে রাখো, তাহলে অটোমেটিক তাদের চার্জগুলো তুমি মনে রাখতে পারো। ঠিক আছে? কিরকম না, তুমি জানো সোডিয়াম, সোডিয়াম ধাতু, আচ্ছা যোজ্যতা 1, তাহলে ওর চার্জ +1। ক্যালসিয়াম যোজ্যতা 2, তাহলে এটা +2, কারণ কি ধাতু। আচ্ছা, আবার আমি বলেছিলাম এই যে পলিঅ্যাটমিক আয়ন, পলিঅ্যাটমিক আয়ন মানে এগুলো র্যাডিক্যাল। আমি বলেছিলাম একমাত্র অ্যামোনিয়ামই হচ্ছে পজিটিভ তড়িৎধর্মী আর সব নেগেটিভ। আচ্ছা কার্বনেট, তুমি কার্বনেট যদি দেখো, 1 মিনিট, হ্যালো, হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি, কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ ওগুলো দেওয়া হয়েছে, আমি পরে কথা বলছি, একটু ব্যস্ত আছি। হ্যাঁ সরি। আচ্ছা তাহলে কি বলছিলাম, যে যদি আমরা দেখি যে কার্বনেট, হ্যাঁ যে কথাটা বলছিলাম, এই কার্বনেটের ক্ষেত্রে দেখো 1 মিনিট, হ্যাঁ এই যে কার্বনেট, এই কার্বনেট দেখো যোজ্যতা 2, ঠিক আছে। আর আমি বলেছিলাম একমাত্র অ্যামোনিয়ামটাই পজিটিভ তড়িৎধর্মী, আর যতগুলো র্যাডিক্যাল আছে, র্যাডিক্যাল মানে মূলক বাংলায় বলা হয়, সব নেগেটিভ তড়িৎধর্মী। দেখো OH1, নাইট্রেট 1, সালফেট 2, এখানে তুমি দেখো কার্বনেটের মাথায় -2, নেগেটিভ তড়িৎধর্মী বলছি, তাহলে এর যোজ্যতাও 2, আধানও 2, কিন্তু -2 ঋণাত্মক আধান, OH -1, ঠিক আছে। এইগুলোকে তাহলে নেগেটিভ তড়িৎধর্মী বলা হচ্ছে, আর এইগুলো হচ্ছে পজিটিভ তড়িৎধর্মী। তাহলে র্যাডিক্যাল একমাত্র পলিঅ্যাটমিক আয়ন পজিটিভ তড়িৎধর্মী হচ্ছে অ্যামোনিয়াম। করার চেষ্টা করব। এইবারে দেখো, আচ্ছা যেরকম ওইখানে আমরা দেখেছিলাম যে একাধিক যোজ্যতা যুক্ত এই মৌলগুলো আছে, আমরা দেখেছিলাম তো 1, 2, কিন্তু কপার হচ্ছে ধাতু, আয়রন ও ধাতু, এগুলো ধাতু। তাই এদের যোজ্যতাগুলো যখন 1, 2, 2, 3 ছিল, ঠিক যখন চার্জের মাধ্যমে বলবো না, তখন হয়ে যাবে +1, +2, +2, +3, হ্যাঁ যেহেতু ধাতু। এইখানে সেইভাবে দেখো আমরা দেখিয়েছি, যে ধরো এখানে একটা উদাহরণ দেখো, কোবাল্ট, ঠিক আছে। কোবাল্টের ক্ষেত্রে দেখো এর দুটো যোজ্যতা দেখা যায়, +2, +3। আচ্ছা এইখানে দেখো তো লেড 2, 4, এখানে দেখো +2, +4, কারণ এগুলো পজিটিভ তড়িৎধর্মী, তাই জন্য যোজ্যতা 2, 4, আবার যখন ধাতু হিসাবে দেখছি তখন +2, +4, বোঝা গেছে। এখন আমরা এই চার্জের মাধ্যমে, আগে কি হয়েছে যোজ্যতার মাধ্যমে আমরা যৌগ গঠন দেখেছি, যোজ্যতার মাধ্যমে, এবারে চার্জের মাধ্যমে আমরা যৌগ গঠন জানি। আচ্ছা চার্জের ক্ষেত্রে কি নিয়মটা হচ্ছে যে আয়নিক কম্পাউন্ড ফর্মুলা এন্ড দ্য প্রিন্সিপল অফ চার্জ নিউট্রালিটি, মানে দুটি মৌল পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করবে, সেক্ষেত্রে দুজনের চার্জ নিউট্রালাইজ হয়ে যাবে, পজিটিভ যতগুলো নেগেটিভ ততগুলো, এইটা হচ্ছে নিয়ম। মানে এ সেট অফ অ্যানায়ন্স চার্জ অফ ক্যাটায়ন্স, মানে কথাটার অর্থ কি না, যতগুলো অ্যানায়ন থাকবে তার সমতুল্য ক্যাটায়ন চার্জ থাকবে, ঠিক ভাইস ভার্সা, ক্যাটায়ন যতগুলো আছে অ্যানায়নের ঠিক ততগুলো চার্জ থাকবে। তাহলে আমরা বুঝতে পারছি, সেখানে দেখছিলাম এর যোজ্যতা প্রথম মৌলের পাশে, আবার বি মৌলের পাশে প্রথম মৌলের যোজ্যতা, কিন্তু এখানে কি হচ্ছে না, আমি পজিটিভ আয়ন যেটা ধরো ক্যালসিয়াম বা এই যে ধরো কোবাল্ট, তার চার্জ +2,
তাহলে কোনো একটা মৌলর সাথে যখন সে যৌগ গঠন করবে সে তড়িৎ ঋণাত্মক, তারও চার্জ -2 হবে, দিয়ে +2 -2 0, চার্জ নিউট্রাল। এই থিওরির মাধ্যমে এইগুলো হয়ে থাকে। আচ্ছা, এবারে আমরা আগেই বলেছি যে যে মৌলগুলোর এক যোজ্যতা তার চার্জ যদি সে ধনাত্মক হয় তাহলে প্লাস, দেখো H+, Na+, পটাশিয়াম, এগুলো সব ধনাত্মক। ঠিক আছে, এগুলো যদি তুমি যোজ্যতার সাথে মেলাও তুমি দেখবে একই আছে। আবার যাদের একাধিক যোজ্যতা আছে তাদের ক্ষেত্রে তো সেই রকম +2 +4 এরকম দেখতে পাবে। তুমি এইখানে তোমরা একটা জিনিস দেখতে পাবে, দেখো আমি ধরো কোবাল্ট, দেখো কোবাল্ট একটু আগে বলেছি 2 আর 3 আছে, দেখো 3 আর 2 এর একাধিক যোজ্যতা দেখা যায়। আচ্ছা, তারপর তুমি যদি দেখো কপার এখানে 2 আছে, এখানে কপারের একটা এইখানে লিপিবদ্ধ নেই, কিন্তু কপারেরও দুটো যোজ্যতা দেখা যায়। বোঝা গেছে? আয়রনে দেখো এমনি যোজ্যতা বলেছিলাম কি দুটো, কমটাকে আস, বেশিটাকে ইগ বলা হয় যোজ্যতা, এক্ষেত্রে +2 +3। এইবার আমরা কি করব, যৌগ গঠন দেখব। আচ্ছা, এরপর পলিঅ্যাটমিক আয়নের ক্ষেত্রে আমরা বললাম আজকে যে যেমন একমাত্র পলিঅ্যাটমিক আয়ন পজিটিভ তড়িৎধর্মী হচ্ছে NH4+, আর গুলো দেখো সবই নেগেটিভ। ঠিক আছে, OH- এর যোজ্যতা 1 ছিল, চার্জও 1। এবারে আমরা চলে আসি যে যৌগ যোজ্যতা গঠন হয় কিভাবে। যৌগ গঠন হয় চার্জ দিয়ে। আচ্ছা, একটা এক্সাম্পল দেখো যে সোডিয়ামের তাহলে আমরা চার্জ কি বলেছিলাম, প্লাস, ক্লোরিনের ক্ষেত্রে মাইনাস। আচ্ছা, এইগুলো সব ওপরে হবে, মানে সুপারস্ক্রিপ্টে হবে মাথায়, যেরকম x² লেখা হয় আর এই চার্জগুলো। আচ্ছা, এখন যদি সোডিয়াম এবং ক্লোরিন পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করে তাহলে তাদের সংকেত কি হবে? না Na+ আর Cl-, তাহলে তো প্লাস মাইনাস নিউট্রালাইজ হয়ে গেল। প্লাস কিছু নেই মানে 1, মাইনাস মানে কিছু নেই মানে -1। তাহলে এরা যখন যৌগ গঠন করবে তাহলে NaCl হয়ে যাচ্ছে, মানে একটা সোডিয়াম প্লাস একটা Cl-। তাহলে চার্জ নিউট্রালিটি হচ্ছে তো 0 হয়ে যাচ্ছে। তাহলে এদের ক্ষেত্রে সংকেত কি, NaCl। যেহেতু এদের চার্জ প্লাস, একটা প্লাস একটা মাইনাস, তাই ফর্মুলা NaCl, কখনো Na2Cl2 লেখা হবে না। তার কারণ কি, চার্জ তো একটাই পরমাণু একজনের সাথে যুক্ত হয়ে যাবে, সে কেন দুটো সোডিয়াম আগে যুক্ত হবে, যে 2+ হবে, দুটো ক্লোরিন কেন যুক্ত হয়ে 2- হবে না? তারা তো ওইভাবে যুক্ত হতে পারে না। একটা চার্জ পজিটিভ তড়িৎধর্মী অপর একটি পজিটিভ তড়িৎধর্মী চার্জের সাথে যুক্ত হয় না ওইভাবে, সবসময় পজিটিভ নেগেটিভ, অথবা ইলেকট্রন একজন দিল আরেকজন দিল। ঠিক আছে, সেই রকম যদি আমরা দেখি যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি জানি যে তার যোজ্যতাও 2 এবং যেহেতু ধাতু 2+। আচ্ছা, অক্সিজেনের ক্ষেত্রে যোজ্যতা 2 আর তার আধান ঋণাত্মক তড়িৎগ্রস্ত 2-। তাহলে এর ক্ষেত্রে সংকেত দেখো 2+, 2-, নিউট্রাল হয়ে গেলে MgO। আচ্ছা, কেউ একজন বলো, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, সেই রকম যখন ধরো এই একটা উদাহরণ দেখো যে Mg2+, Cl এর একটু আগে জেনে নিলাম কি -1। তাহলে এখন যদি একটা ম্যাগনেসিয়াম এক ক্লোরিনের সাথে যুক্ত হয়, এমন একটা যৌগ ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সেক্ষেত্রে কি হবে, ম্যাগনেসিয়ামের দেখো 2+ আর ক্লোরিনের মাইনাস। তাহলে কি এইরকম Mg2+ আর Cl- MgCl লেখা হবে না? কারণ আমরা জানি যে পাশাপাশি একই মৌলের যদি দুটো পরমাণু থাকে কোন যৌগের সংকেতে, তখন কি হয়, তার দুটোকে যোগ করে তার রাইট সাইডের নিচে সেই সংখ্যাটা লিখতে হয়, যটা একই ধরনের মৌল থাকে। তাই MgCl2, এই যে MgCl2 বোঝা গেছে। দেখে Mg তো 2+, এই যে 2+, তাহলে দুটো প্লাসকে নিউট্রালাইজ নিস্তড়িত করতে দুটো নেগেটিভ আয়নের প্রয়োজন। তাই ক্লোরিনের সাথে ম্যাগনেসিয়াম যদি যৌগ গঠন করে তাহলে দুটো ক্লোরিন পরমাণু তো আসতে হবে, কারণ একটা ক্লোরিন পরমাণু
একটা নেগেটিভ আয়ন দিল, আর একটা ক্লোরিন পরমাণু আর একটা নেগেটিভ দিল, তবে গিয়েই তো চার্জ নিউট্রালাইজেশন হচ্ছে। ঠিক আছে, এই রকম ভাবেই আমরা জিনিস দেখতে পাই। আচ্ছা, এবারে তোমরা বুঝে গেছো চার্জ নিউট্রালাইজেশন কি, তাহলে বলো যে এই প্রথম উদাহরণটা থেকে কি হবে সংকেত, যে তুমি বলো। CaCl2. CaCl2, তার কারণ কি? হ্যাঁ, CaCl2, তার কারণ কি না, এখানে Ca দুটো চার্জ আর Cl মাইনাসে একটা, এখন এই দুটো চার্জকে প্রশমিত করতে দুটো ক্লোরিন লাগবে। ঠিক আছে, পরেরটা কি হবে? AlF3. হ্যাঁ বলো। AlF3. হ্যাঁ ঠিক আছে, AlF3, তার কারণ কি না, এইটা তো চার্জ, এগুলো একটু মাথায় রাখবে, আমি এগুলোকে সুপারস্ক্রিপ্টে লেখার সময় পাইনি, এগুলো সব মাথায়, এগুলো কিন্তু যোজ্যতা না, গোলাবে না, সব এই যে নিচে Al3 হয়ে গেছে না, সব মাথায়। ঠিক আছে, এইটা একটু মাথায় ঢুকিয়ে নাও, এগুলো সব মাথায় আছে। চার্জ মনেই সবসময় উপরে লেখা হয়, উপরে মাথায় লেখা হবে। হ্যাঁ, আমি যখন পিপিটিটা পাঠিয়ে দেবো তখন কারেকশন করে দেবো। তাহলে এটা +3 আছে, এটা -F আছে, তাহলে -F তিনটে আসলে তবে গিয়ে তিনটে চার্জকে প্রশমিত করবে। আচ্ছা, 3 নম্বরটা কি হবে? Al2O3. হ্যাঁ, স্যার Al2O3 হবে। Al2, বলো যে বলছিল, বলো O3. Al2O3। আচ্ছা, এটাকে হ্যাঁ কিভাবে বোঝাবে? তুমি যে বললে, তুমি একটু অন্যদেরও বুঝিয়ে দাও যদি কেউ বুঝতে অসুবিধা হয়, কেন তুমি Al2O3 বললে? Al2O3 বললে মানে কি, তুমি এইটা একটু মাথায় রাখবে, যখনই একটা জোড় সংখ্যা একটা বিজোড় থাকবে, তাকে সমপরিমাণ আধানে আনতে গেলে ঠিক অপোজিট দিয়ে গুণ, মানে এটা 2 আছে, একে 3 দিয়ে গুণ হবে, তাহলে ভাবো যে 3 দিয়ে গুণ করলে কি হবে, 6 হবে, -6, আর একে যদি 2 দিয়ে গুণ করো +6, তাহলে 2 দিয়ে গুণ করছি মানে দুটো এল, আর একে 3 দিয়ে গুণ করছি মানে তিনটে ও, তাই জন্য Al2O3। বোঝা গেছে? হ্যাঁ বলো, হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে তো? আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। এইবার তুমি দেখো এইখানে একটা, এগুলো সব কিন্তু মাথায় মাথায় রাখবে, আমি এইটাই আচ্ছা এইটাই সলিউশন, এইটাকেই ডিসকাস করেছি, যে এই যে এখানে বলা আছে। হ্যাঁ, উই নিড 2Al3+, এগুলো সব মাথায় হবে, টু গেট 6-, আর টু সরি, এখানে টু গেট এ টোটাল অফ 6+, উই নিড 2Al3+ ions, and to get 6-, we need 3O2- ions. Hence the proper ionic formula is Al2O3. আবার তুমি এইটাকে যদি ভ্যালেন্স দিয়ে ভাবার চেষ্টা করো, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, অক্সিজেনের যোজ্যতা 2, তাই জন্য Al2O3। এখন তুমি যখন কোনো ফর্মুলা দিয়েছে পরীক্ষায়, তখন তুমি ওই যোজ্যতা দিয়েই করবে, কিন্তু যদি এই রকম ধরনের প্রশ্ন আসে, তখন তোমাকে এইভাবে করতে হবে। সচরাচর যোজ্যতা যেটা জানো ভ্যালেন্সি দিয়ে এইভাবেই করে দিলে হবে, কিন্তু এই ধরনের যদি প্রশ্ন আসে, তাই জন্যই তো তোমাকে চার্জ দিয়ে কিভাবে গঠন হয় সেইটা জেনে রাখা। আচ্ছা, এইটা বলো তো কি হবে? Fe2 আর Fe2+S2- এর সংকেত কি হবে? FeS. FeS। আর এইটার ক্ষেত্রে Fe2S3. হ্যাঁ, একই Al2
O3 এর মতো, মানে এর যোজ্যতা তার পাশ এর দুটো, এটা 3+, এটা তাহলে 6 করতে হবে, আর এটাকে 6 করতে হবে 3 দিয়ে গুণ, ঠিক সেইভাবেই হয়েছে। বোঝা গেছে তো? ঠিক আছে, এইবার আচ্ছা, আর আমি দু একটা জাস্ট সংকেত নিয়ে দেখিয়ে পরের দিন। আচ্ছা, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্ক্রিনে দেখা যাচ্ছে কিছু প্রশ্ন? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমটা কি হবে একটু বলো দেখি, 3-4টে আলোচনা করব। ফার্স্ট এডটাই হবে ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO। হ্যাঁ বলো, শুধু অ্যানসারটা বলো কোনটা হবে। ফার্স্ট এডটাই হবে। ফার্স্ট এডটা। হ্যাঁ সেটা ফার্স্ট এডটা এ। আচ্ছা, ই বলছো? হ্যাঁ, শুধু ওই A B C D বলো, লাস্ট ফার্স্ট এরকম করবে না। স্যার ই স্যার ই ই বলছো? হ্যাঁ স্যার এ হবে। হ্যাঁ, এ হবে। কেন? এ এ এ হ্যাঁ, কেন এ যে বললে, কেন বলে দাও? আরে যে এ বললে সে তো বুঝে বলেছো। স্যার দুটোরই দুটো মানে মলিকিউল, তো তাই জন্য দুজনেরই যোগ্যতা, তুমি যোগ্যতা দিয়েই ভাববে, এখানে চার্জের কথা ভাবার দরকার নেই। দুজনেরই যোগ্যতা 2, 2:2 মানে 1:1, মানে কিছু লিখবো না, পাশাপাশি দুটো মৌল লিখে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। এইবারে একটু চার্জ পড়েছি, সেখান থেকে এইটা বলো তো কি হবে? হ্যাঁ, এটা না আমি বলে দিচ্ছি, FeNO3 ঠিক আছে? এই যে সেকেন্ড 3টা নিচে, মানে এটা একটা সেই র্যাডিক্যাল নাইট্রেট। ওকে, নাইট্রেট। তোমরা ফেরিক নাইট্রেট। এটা ফেরিক নাইট্রেট, ঠিক। কিন্তু ফেরিক নাইট্রেট এখানে কোন অ্যান্সারটা হবে বলো? আচ্ছা, স্যার বি আগে একটা হবে, বি একটা। হ্যাঁ, কোনটা? বি একটা হবে, বি আয়রন নাইট্রেট। না, আচ্ছা আগে বলো তো, একটু ভেঙে, আমি আর বেশি ডিসকাস করবো না আজকে। আচ্ছা, আগে বলো তো, এই আয়রনের যোজ্যতা কত? +3। এক। হ্যাঁ, যোজ্যতা +3 বলবে না, তুই চার্জ বললে +3 বলবে। যোজ্যতা কত? 3। 3। গুড। তাহলে চার্জ বললে +3, যোজ্যতা 3। তাহলে আচ্ছা, +3 কোথায় আছে? এটা আছে? হ্যাঁ, আয়রন নাইট্রেট। আয়রন নাইট্রেট, দেখো আয়রন নাইট্রেট এটাও বলা আছে, কিন্তু এখানে কোনো চার্জের কথা বলা নেই। আয়রন নাইট্রেট 2 এটাও হবে না। আয়রন নাইট্রাইট, NO3 হলে নাইট্রেট, ঠিক আছে? আর NO2 থাকলে নাইট্রাইট। এই যে নাইট্রাইট, এটা NO2। আচ্ছা, 3 নম্বরটা বলো, এটাই লাস্ট, পরের দিন আমি এইগুলো নিয়ে আবার ডিসকাস করব। বলো। অপশন ই স্যার। হ্যাঁ, কি বলো বলো? অপশন ই। অপশন অপশন ই। যে বলতে চাইছো ভুল হোক ঠিক হোক বলো পরিষ্কার। এই যে এইটা হবে। CA3PF4 গ্রুপ। এটাও সেই মূলক, ফসফেটের যোজ্যতা 3, তাই এর নিচে লেখা হয়েছে আর ক্যালসিয়ামের 2, ঠিক আছে?
বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে মোটামুটি আজকের এই অবধি থাক। আমি এইগুলোকে আরো ওই সাফিক্স প্রিফিক্স করে দেবো, কিন্তু সিম্বলের এই চ্যাপ্টারটা, এই যে প্রথম এই চ্যাপ্টারটা অন্তত যোগ্যতাগুলো মনে রাখলেই চার্জ মনে থেকে যাবে। যেটা ধাতু অধাতু মনে থাকলেই সেখান থেকে তুমি বুঝে যাবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। তাহলে ওই ধাতুর সিম্বল বা অধাতুর সিম্বল তার যোগ্যতা, আর ধাতু পজিটিভ তড়িৎধর্মী অধাতু নেগেটিভ তড়িৎধর্মী, এইটা মাথায় রাখবে, দিলেই তুমি এই চ্যাপ্টার কিচ্ছু না। বুঝেছো? প্রথম হয়তো এই যে আজকে ধরো আমি জিজ্ঞেস করছি, এখানে তোমাদের পড়া নেই বহুদিন আগে, যার জন্য ফটফট বলতে পারছো না, কিন্তু এইগুলো যখন পড়া থাকবে তখন হয়ে যাবে, তখন কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? আজকে তাহলে এই অবধি থাক।